কি হয়েছিল একটু বলবেন? মানে আপনাদের মধ্যে তো একটা কিছু হচ্ছিল। আসলে এটা ইন্টারেস্টিং ব্যাপার এটা। তখন আমি এক্সট্রা কাভারে ফিল্ডিং এর জন্য রেডি হয়েছি। আচ্ছা। তখন ম্যাথিউজ আসছে, এসে ওর হেলমেটের ফিতা ছিঁড়ে গেছে। তো ও কাউকে আম্পায়ার অথবা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে মানে সবকিছু আস্তে আস্তে করতেছিল। আচ্ছা, তো কাভারে ছিল শান্ত ভাই। মোমেন্টাম নষ্ট করার চেষ্টা। হ্যাঁ, তো শান্ত ভাই হইতেছে সাকিব ভাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে ভাই টাইম আউট মনে হয় নেওয়া যেতে পারে এখান থেকে, আপনি একটু আম্পায়ারকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তো সাকিব ভাইয়ের সাথে সাথে আম্পায়ারকে বলছে। তো আম্পায়ার হয়তো আম্পায়ার confused হয়েছে না? হ্যাঁ, আম্পায়ার সাকিব ভাইয়ের 2-3 বার জিজ্ঞাসা করছে। আম্পায়ারও জানে যে এটা হয়তো বা টাইম বেশি নিচ্ছে অথবা এরকম কিছু, বাট আমাদের ইনফর্ম করে আমরা নাই। জিজ্ঞেস করছি কি যে আউট কি নিবা কিনা। হ্যাঁ, তো সাকিব ভাইয়ের 2-3 বার বলছে তুমি কি সিরিয়াস, তুমি কি সত্যি আরে নিতে চাও নাকি পরে আবার তুমি এটা রিফিউজ করবে, আমাকে ক্লিয়ারলি বলো। তো আমাদের ওই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ ছিল। Exactly. ওই উইকেটটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল, একদম। কারণ ওটা ম্যাচ আমরা হারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবো না, আবার জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা থ্রো করবো। তো সাকিব ভাই একদম সিরিয়াস যে না, এটা যদি টাইম আউট হয়ে থাকে তো আমরা টাইম আউট নিবো। পুরা না? হ্যাঁ, একদম ক্লিয়ার একদম। তো সবাই আমরা এক জায়গায় হইলাম। পরে আপনার মাথায় কি চলতেছিল যে কি হচ্ছে? মানে আমি শুধু দেখতেছি, মানে আমি তো অবাক কি হইতেছে, এটা কি আসলে নিবে অথবা এরকম কি হয়, মানে খুব স্বাভাবিক না, হ্যাঁ, কারণ একদমই। একদম ফার্স্ট এরকম ইন্টারন্যাশনালি আপনি নিউলি অ্যাপেয়ার্ড অলমোস্ট, হ্যাঁ। তাই না? এরকম একটা ঘটনা। তো আম্পায়ার যখন বললো যে ম্যাথিউসকে হাত দেখালো যে তুমি আউট, টাইম আউট, তো ম্যাথিউস বিশ্বাস করতে পারতেছিল না, হাসতেছে। ও মনে করছে যে আমি হয়তো ফাজলামি হ্যাঁ। তো একবার সাকিবের কাছে যায় ম্যাথিউস যে সাকিব এটা তো আমি ইচ্ছা করে করি নাই, আমার হেলমেটে ফিরে ছেড়ে গেছিল, দেখো এটা হেলমেট দেখাইতেছে ওরে। তো সাকিব বলছে আমি কিছু জানি না, তুমি আম্পায়ারকে যে বলো, আচ্ছা। আম্পায়ার যে ডিসিশন দিবে সেটাই। ও সাকিব পরে মুশিবাই কি উইকেট কিপার পিছনে ছিল। তো ম্যাথিউস একবার মুশিবের কাছে যায়, যে বলে যে মুশিক দেখো আমার তো হেলমেট ছেড়ে গেছে, আমি তো কিছু বলি না, তুমি একটু বুঝাও, একটু বলো কিছু। মুশিক বলছে আমি তো কিছু জানি না, কারণ যেটা আমাদের বাই ল যে এটা আউট, তো আমরা অবশ্যই সেটার জন্য যাবো, কারণ এটা আমাদের ডু অর ডাই ম্যাচ, এখানে ইমোশনের কোনো কিছু নাই। একদমই না। তো যখন আউটটা দিল, মাঠের বাইরে যে হেলমেট পিকা মারতেছে, এটা কি আপনারা দেখতেছেন আবার মাঠ থেকে? এভরিথিং সবকিছু সিচুয়েশনটা অন্যরকম ছিল, একদম। একদম ইন্টারেস্টিং বিষয়, একদম সবাই আমরা হাসাহাসি করতেছিলাম এসে। তো সত্যি অনেক মজার ছিল বিষয়টা। তাই হোয়াট হ্যাপেন্ড আফটার দিস আউট? ড্রেসিং রুমে ফিরে যাওয়ার পর এটা তো অনেক ডিসকাশন, ওইদিকে গালিগালাজ করতেছে বাংলাদেশকে। সেটা প্রেস কনফারেন্স অফিসিয়ালি আমি প্রতিবাদ করেছিলাম, অ্যাঞ্জেলো ম্যাথিউস আমার প্রশ্নের উত্তরও দিতে পারেনি ওই সময়টায়। যাই হোক, ওটা ডিফারেন্ট ডিসকাশন। আপনাদের মজাটা কেমন ছিল বা আপনাদের ডিসকাশনটা কি ছিল যখন খেলা শেষ হলো, বাংলাদেশ জিতে গেল, তখন আসলে কি মজাটা ছিল? ফার্স্ট ইনিংস শেষে যখন আমরা ড্রেসিং রুমে যাই, তখন আমরা জানতাম যে ওরাও এরকম কিছু করতে পারে, আচ্ছা, মানে যে কোনো কিছু, হয়তো বা বোলিং করতে যে একটা মার্নকান্ড যে আউট ঝামেলা একটা করতে, হ্যাঁ, হ্যাঁ, কিছু একটা করতে পারে। তো man-cutting আমরা সবাই ড্রেসিং রুমে যে সবার ভিতরে এই কথা ছিল যে আমরা এমন কিছু করবো না যাতে ওরা রিভেঞ্জ অথবা এরকম টাইপ কিছু করে। তো আমরা সবাই সতর্ক ছিলাম, এবং দেখছেন সাকিব ভাইয়ের ম্যাথিউস আউট করার পরে কি রকম একটা সেলিব্রেশন দিচ্ছে, টাইম আউট হ্যাঁ, এরিয়া দেখাইছে। একদম। তো ম্যাচ শেষে আসলে ওরা হয়তো আমাদের সাথে হ্যান্ডশেক করে না, এরকম কিছু একটা ছিল, হ্যাঁ, অথবা এরকম ছিল এটা। ম্যাথিউস আসলে অখেলার সুযোগে। হ্যান্ডশেক করতে, যেটা একদমই ঠিক করে নাই। তো সবকিছু মিলে মানে এনজয় করছি আমরা অনেক বিষয়। ওই ম্যাচটা আসলে অন্যরকম একটা হ্যাঁ, ছিল। অন্যরকম আপনার match ছিল। লাইফের তো মানে সবচেয়ে মানে অন ফিল্ডের এনজয়েবল ম্যাচেস গুলো পঞ্চপাণ্ডব, ফ্যাবুলাস ফাইভ, ওই ক্রিকেটারদের আসলে কেউই আর আমাদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতে এভেলেবেল না। আমি একটু আপনাকে রিলেট করতে চাই যে আপনার নামের সাথে যার নামটা সবচেয়ে বেশি মিল, তামিম ইকবাল খান, তিনি এভেলেবেল না থাকার পরে ওই তামিমটা আসলে আমাদের স্কোর কার্ডে, স্কোর বোর্ডে, আমাদের টিভি স্ক্রলে সব জায়গায় আমরা দেখি। তামিমকে ধরে রেখে তানজিদ হাসান তামিম আসলে তাকে কতটুকু গ্লোরিফাই করতে চায় আপকামিং ডেজে? আসলে সত্যি কথা বলতে ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, কারণ আজকে বাংলাদেশে খেলতে পারছি। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি 2008-9 সালের দিকে, তখন বাংলাদেশের খেলা মানে টিভির সামনে বসতাম, এবং প্রথমেই তামিম ভাই ওপেন করতে আসতো। তো সেখান থেকে আমার ক্রিকেটে আসার প্রতি আগ্রহটা আরো বেড়ে গিয়েছিল, কারণ এমন কোনো ম্যাচ না যে তার ম্যাচ আমার টিভিতে দেখা হয় নাই। আচ্ছা, তো আজকে সেই জায়গায় আমি বাংলাদেশের রিপ্রেজেন্ট করছি। ওপেনিং এ কি আপনার আইডল তামিম ইকবাল? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এটা সবসময় আমি বলে আসছি। আর সেই জায়গায় আমি আজকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশের হয়ে আমি ওপেন করতে নামি। তো এটা সত্যিই অনেক ভালো লাগার বিষয়। আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহর ইচ্ছা ছাড়া কখন এটা সম্ভব হইতো না। আর আজকে এখানে ওপেন করার পিছনে আমার নিজের দায়িত্বটাও বেড়ে গিয়েছে, কারণ তামিম ভাই যখন ওপেন করতো, তামিম ভাই এখন আমাদের লিজেন্ডারি প্লেয়ার, আমাদের দেশের জন্য, আমাদের দেশকে আজকে এই 5 জন আমাদের দেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে।
তো তারা আজকে বাংলাদেশকে যে জায়গায় রেখে গেছে, আমাদের দায়িত্ব সেখান থেকে আর এক স্টেপ কিভাবে আমরা উপরে চাইতে পারি, আমাদের সেভাবেই কাজ করা উচিত, আমরা যাতে এখান থেকে আরো পিছনে না যাই। তুমি তো আমাদের এই জন্য আমাদের দায়িত্বটাও বেড়ে গিয়েছে। সবাই সবার দায়িত্বটা যদি আমরা ভালোভাবে পালন করতে পারি, সেভাবে হার্ড ওয়ার্ক করি, তো আশা করি বাংলাদেশ সেখান থেকে আরো এক স্টেপ উপরে যাবে। তামিম, আমরা যদি খেয়াল করি বাংলাদেশের ওয়ান ডে সেট আপের গুরুত্বপূর্ণ সদস্য ছিল সিনিয়র তামিম। তোমার ওপেনিং আইডল, আপনার ওপেনিং আইডল আপনি করেই বলা উচিত, পার্সোনাল সম্পর্ক অন্য জায়গায় আমাদের। ইম্পর্টেন্টলি আমরা যদি খেয়াল করি যে হাইয়েস্ট রান গেটারও হচ্ছে ওই ফরম্যাটে হচ্ছে বড় তামিম। সো অলমোস্ট ইউ আর হ্যাভিং 15 ইয়ার্স ইন দ্য ন্যাশনাল টিম। ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে আপকামিং ডেজে আপনি খেলতে পারবেন। আপনি কি ওই লক্ষ্যটা তাড়া করবেন কিনা, বা প্রথম 10,000 ক্লাবে ওয়ান ডেতে অ্যাটলিস্ট মেম্বার হওয়ার যে স্বপ্ন, সেই রকম কোনো স্বপ্ন বা লক্ষ্য আপনি সেট করেছেন কিনা বা করবেন কিনা? ডেফিনেটলি আপনার সেই ক্যাপাবিলিটি রয়েছে তামিম। আসলে দেখেন, আমি কখনো এত দূর চিন্তা করি না, আমি জি। সবসময় প্রেজেন্টে থাকার ট্রাই করি। Okay. আমি চেষ্টা করি যে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার। তো এখন যে জিনিসটা হয়েছে, আমি লাস্ট কয়েকটা সিরিজে অনেক ভালো স্টার্ট করছি, বাট সেই জিনিসটা আমি ক্যারি করতে পারতেছি না, বড় করতে পারতেছি না। এটা আসলে নিজের কাছে আমি গিল্টি ফিল হয় এই জিনিসটা, কারণ আর আমরাও সেই আলোচনাটা করি যে তামিম এত সুন্দর স্টার্ট করার পরে কি হলো হুট করে? কারণ দেখেন, ইন্টারন্যাশনাল লেভেলে স্টার্টিংটা অনেক ইম্পর্টেন্ট। স্টার্টিংটা অনেক একটা হার্ড একটা জায়গা, একটা মানে শুরুটা করতে একটু কষ্ট হয় সবার, বাট সেই জিনিসটা আমি ভালোভাবে উতরে যাওয়ার পরে মাঝখানে যে মিডল পিরিয়ড, যেখানে আরো সবার খেলা ইজি হয়ে যায়, সেখানে আমি ফল করতেছি। তো ঝামেলাটা কি হয় তামিম, মানে যদি শেয়ারেবল হয় then বলতে পারেন। এমন কিছু না, আমি মনে করি যে সেই জায়গাটাতে আমার কিছু সময় দেওয়া দরকার ব্যাটিং এর জায়গায়। আর আমার রেসপন্সিবিলিটি আরো মানে বাড়তি মনোযোগ দেওয়া উচিত, দায়িত্ববোধটা আরো বাড়ানো উচিত আমার কাছে যেটা মনে হয়। আর ভালো শুরু করার পর যদি আমি নিজেকে কয়েকটা বার সময় দেই মিডলে, তাহলে আমার কাছে মনে হয় সেটা আমার জন্য আরো ভালো হবে। তামিম, আপনি যখন প্রথম ন্যাশনাল টিমে ঢুকলেন, খেললেন, বিশ্বকাপটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে খেলে ফেলেছেন। And ওই সময়টা আপনার উপর কিন্তু প্রচুর প্রেশার ছিল, মানে ছোট তামিম এভেলেবেল, বড় তামিম নাই, মানে এরকম একটা, এটা বাস্তবতা, ওই সময় সিনারিও ক্রিয়েট হয়েছিল। ওই সময়ের তামিম আর এই মুহূর্তে 2025 সালের এই যে ঈদের সময়ের তামিম, এই দুই তামিমের মধ্যে আসলে ম্যাচুরিটির জায়গাটা পার্থক্যটা কোথায় দেখেন? তখন তো বুক ধরফর করতো, টেনশন হতো, এখন কোথায় দেখেন নিজেকে? আসলে ওয়ার্ল্ড কাপ সত্যি কথা বলতে একটা ভালো একটা অপরচুনিটি ছিল আমার জন্য, মানে ভালো কিছু করার, যদিও করতে পারি নাই, বাট ওই সময়টা আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, আর নিজের গেম প্ল্যান নিয়ে আমি অতটা ক্লিয়ার ছিলাম না। আচ্ছা, বাট আমি এখনো সব ম্যাচে সবাই নার্ভাস থাকে, বাট তখন যেরকম ছিলাম এখন অতটা নার্ভাসনেস লাগে না। আর এখন আমি আমার গেম প্ল্যান নিয়ে অনেক ক্লিয়ার, কারণ আমি জানি আমি কি করতে চাচ্ছি অথবা কি করব মিডলে যেয়ে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা একটু ডিফারেন্স আছে তখনকার থেকে। ওই সময় মানে আপনার প্রিয় ক্রিকেটার নাই, আবার আপনি খেলছেন না, এটা কি কোনো টেনশন কাজ করতো? মানে ধরেন পাবলিকের যে টেনশন, মানে পাবলিকের যে এক্সপেকটেশনস, আমরা তো আসলে চাই যে না তামিম গেছে, এখন তামিম ওই তামিমের মতো করে খেলবে, থাকে না? এটা যে একটা ছোট মানুষ প্রথম খেলছে বিশ্বকাপ, ওই চিন্তা কিন্তু মানুষ করে না, টু বি ভেরি অনেস্ট। এই প্রেশার গুলো কি কখনো ফিল করতে পেরেছেন? প্রেশার সবসময়ই থাকে, বাট তখন আমি ডাউট ছিলাম আমি খেলতে যাব কিনা, আচ্ছা। এরকম সেহেতু লাস্ট শেষ পর্যন্ত গিয়েছিলাম। তো আমি যেটা বললাম যে প্রেশার সব ম্যাচেই থাকে, সব সিরিজেই থাকে। যে প্রেশার জিনিসটা যত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সে মিডলে তত ভালো পারফর্ম করতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই প্রেশার জিনিসটাও ছিল, নার্ভাস সবকিছুই ছিল, বাট ভালো খেলতে পারি নাই। না, ভালো খেলতে পারেন নাই আপনি, সেটা ঠিক আছে, কিন্তু খুব খারাপ খেলেছেন তাও না। আমি তো দেখেছি পুনেতে আপনি খুব ভালো একটা ইনিংস খেলেছিলেন, ওটা সেঞ্চুরি হওয়া দরকার ছিল কিন্তু আসলে তামিম, তাই না? এই জিনিসগুলাই ওটা সেঞ্চুরি হওয়া দরকার ছিল। এই জিনিসগুলো, উইকেট অনেক ভালো ছিল, Exactly, ভালো শুরু করছিলাম অনেক, exactly. মানে নিজের ফল্ট আউট হয়েছে আসলে, অপোনেন্ট বলার যে আমাকে আউট দরকারই ছিল না, একটা ভুয়া বলে আউট হয়ে গেছেন আপনি। না, আপনি অনেক ভালো করবেন সেই এক্সপেকটেশন আমরা করি, এখনো মাইলস টু